আজকে আমার কাছে মনে হলো যে যখন আমাদের যে মূল বিষয়টি সেটা বাইরে আমি একটু আসার চেষ্টা করলাম এই কারণে যে থ্রম্বোসিস, যেহেতু বিষয়টা একটু ভাস্ট। থ্রম্বোসিস বলতে আমরা স্ট্রোক বুঝি, থ্রম্বোসিসের সঙ্গে আমাদের অ্যাটাকের রিলেশন আছে, থ্রম্বোসিসের সাথে আমাদের একুট লিম্ব ইসকেমিয়া বা লেগ অ্যাটাকের রিলেশন আছে। সে কারণে আমার কাছে মনে হলো যে আমরা যদি ডিজিজটাকে, যেহেতু এখন কোভিড প্যান্ডেমিক অলরেডি চলছে, এটার সাথে একটু সমন্বয় করা যায়, সেক্ষেত্রে হয়তো বা আমাদের ইন্টারেস্টটা খুব একটা বাড়বে। সো আমার একটু শেয়ারে যাই আজকে। আহ, সে কারণে আমি টপিকসটাকে একটু ঘুরিয়ে রেখেছি, থ্রোম্বোএমবোলিজম ইন কোভিড-19। এটার মধ্যে আমরা থ্রম্বোসিস অ্যান্ড ইটস ফ্যাটাল ইফেক্ট গুলা দেখার চেষ্টা করব। একই সঙ্গে এই টপিকসটা একটু জার্নাল বেসড বা একটু হাই থটের মনে হলেও এটা আসলে আমাদের প্রত্যেক, ইভেন কি সাধারণ মানুষেরও জানা প্রয়োজন যে এই কোভিড-19-এ কিভাবে একটা মানুষের ব্লাড ক্লট ফর্মেশন হচ্ছে বা থ্রম্বোসিস হচ্ছে। একই সঙ্গে আমরা কিভাবে সেটাকে ওভারকাম করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয় যে একটু প্যাথোফিজিওলজি এবং এটার ওয়েটা সম্পর্কে জানা দরকার। আমাদের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন অলরেডি চলে এসছে। সেটি হচ্ছে যে আমরা তো ডিআইসি জানি, কোভিড-19-এ আবার কোয়াগুলোপ্যাথি হচ্ছে, সেটা আবার কোন ধরনের কোয়াগুলোপ্যাথি? আমার মনে হয় যে সেই কোভিড-19 অ্যাসোসিয়েটেড কোয়াগুলোপ্যাথি, এটার সাথে ডিআইসি রিলেশন করে প্রিভেনশন করাটা, একই সঙ্গে থ্রম্বোসিস গুলো সম্পর্কে একটা ধারণা নেওয়ার প্রয়োজন এসে গেছে। আসসালামু আলাইকুম, এবং সবাই জানেন আমি এসএমজি সাকলাইন রাসেল, অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভাস্কুলার সার্জারি, কর্মরত আছি ইব্রাহিম কেডাক হাসপাতালে। বিফোর গোয়িং টু মাই প্রেজেন্টেশন, কয়েকটা পেশেন্ট আমার কাছে ভিজিট করেছে অলরেডি। সেই পেশেন্ট গুলো নিয়ে আমি একটু আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। প্রথম পেশেন্ট, উনি একজন ফিমেল। উনি আমার কাছে এসেছিলেন pain and burning sensation both legs with discoloration of toes for 7 days। এটা ছিল তার আমার কাছে যখন আসেন, এই উপসর্গটা নিয়ে আমার কাছে আসলেন। এবং ইনিশিয়ালি তিনি জ্বরের বিষয়টি হাইড করলেও পরবর্তীতে তিনি আমাকে জানান যে তার জ্বরের একটা হিস্ট্রি ছিল 10 দিন আগে, তিনি এখন ভালো আছেন, তখন তার লুজ মোশনও ছিল। তার পাটা আমি তাকিয়ে দেখি যে তার পায়ের একটু স্কিনের কালারটা এরকম চেঞ্জ আছে, এবং সেকেন্ড টোটা অলমোস্ট একটা গ্যাংগ্রিনাস একটা চেঞ্জ চলে এসছে, একটু ব্ল্যাকিশ, একটু কোল্ড, স্কিন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার এখানে একটু পেইন ছিল, পেইন বলতে ভালোই পেইন ছিল তার এখানে। এবং আমি পরবর্তীতে তাকে অ্যাসেস করে অ্যাকর্ডিংলি আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এবং এখন দেখা যাক যে আসলে পরবর্তীতে আমার মাথায় কি এসেছিল। আমার মাথায় প্রথমে হিট করেছিল, যেহেতু প্যান্ডেমিক চলছে, থ্রম্বোসিস নিয়ে ভাবছি, সো এই পেশেন্টের আবার কোভিড টো না তো। এই ফাঁকে জানিয়ে রাখি যে এখন আহ, একজন পেশেন্টের তার কোভিড লাইক সিমটমস আছে, এর সাথে যদি তার স্কিনের কিছু কালার চেঞ্জ আসতে পারে, বিশেষ করে তার টো গুলোতে কিছুটা স্কিন ডিসকালারেশন আসে। এবং স্কিন ডিসকালারেশন আসলে তখন আমরা একটু মনে মনে ভেবে নেই নতুন একটা ডিজিজ আমরা নামকরণ করেছেন, সারা ওয়ার্ল্ডে এটি এখন অনেকটা স্বীকৃত নামকরণ, সেটি হচ্ছে যে কোভিড-2। তো আমার মাথায় ফার্স্ট হিট করলো যে উনি যে উপসর্গগুলো নিয়ে এসেছেন এটা কোভিড-2 না তো। ডেফিনেটলি আমি তাকে জিজ্ঞেস করলাম সরাসরি যে আপনি কোভিড পজিটিভ না তো? অবভিয়াসলি অ্যান্সার ইজ নো। তিনি বললেন যে তার কোভিড না। বাট আমি যদি তার রেফারাল, তার যে ফর্মটা দেখি, তিনি একটা হসপিটালে ভর্তি ছিলেন। সেখানে তার টেস্ট যেটি করা হয়েছে সেটি এসেছে নেগেটিভ। সো উনি যেটা বলছিলেন যে তার উপসর্গের সাথে কোভিড এর মিল নাই এবং তিনি নেগেটিভ, সেটা কিন্তু এটা প্রুভড হলো। আমি তার ফাইল ঘাঁটতে গিয়ে দেখলাম যে তার হসপিটালাইজেশনের একটা হিস্ট্রি আছে, এন্ড শি ইজ গেটিং রিকোনিল। এখন তিনি কোভিড ট্রিটমেন্টের জন্য, আমরা সবাই জানি যে রিকোনিল নিয়ে অনেক কথা আছে, পরবর্তীতে এটি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তিনি পাচ্ছিলেন। এবং তার আমরা যদি অর্ডার ফর্মটা দেখি, সেখানে কিন্তু তিনি রিকোনিলে যে পাচ্ছিলেন, কন্টিনিউ করছিলেন, এবং তিনি তার ব্লাড ফ্লো বাড়ানোর জন্য অক্সিফিল সিআর পাচ্ছিলেন।
তার কর্টানো দেওয়া হয়েছিল কোভিড রিলেটেড প্রবলেম ডিটেক্ট করে। So she is highly suspicious as a case of COVID-19, but ফার্স্ট স্যাম্পল নেগেটিভ এবং পেশেন্ট টোটালি মানতে রাজি না যে তার কোভিড-19 হতে পারে। সো আমরা যদি তার নেক্সট একটা অর্ডার আমি দেখলাম তাকিয়ে, যে সেখানে লেখা আছে ফার্স্ট স্যাম্পল নেগেটিভ আসার পরে তারা মেনে নেয়নি, তারা সেকেন্ড স্যাম্পল কিন্তু পাঠিয়েছে, বাট পেশেন্ট পার্টি সেকেন্ড স্যাম্পল করতে রাজি না। তাদের কথা হচ্ছে না, আমাদের ফার্স্ট স্যাম্পল নেগেটিভ এসেছে, আমাদের কোভিড এর উপসর্গ নাই, আমরা আর টেস্ট করাবো না। অথচ কিন্তু তার কিন্তু 10 দিন আগে জ্বর ছিল, লুজ মোশন ছিল, আদার ফিচার্স, আঙ্গুলের চেহারা সবকিছু কিন্তু কোভিড এর দিকে যায়। এবার আসি আমরা সেকেন্ড পেশেন্টটা, এটা যদি একটু আঙ্গুলের দিকে তাকিয়ে দেখি, তার আঙ্গুলগুলো কিন্তু এই যে আঙ্গুলটা একদম অলমোস্ট ব্ল্যাকেনিং হয়ে গেছে, এবং আঙ্গুলের মাথাগুলো 1 2 3 তিনটা আঙ্গুলের মাথাগুলো কিন্তু ব্ল্যাকিশ, এবং স্কিনের উপর দিকটা এটাও ব্ল্যাকিশ। এই পেশেন্টটা আমার কাছে এসছে, তারও অনেকটা ওই কোভিড টো আমার মাথায় হিট করলো এটা দেখার সঙ্গে সঙ্গে, যে কোভিড টো না তো, যেহেতু কোভিড এর সিজন, আজকের থ্রম্বোসিস নিয়ে কথা বলছি, সো কোভিড রিলেটেড থ্রম্বোসিস তার হলো না তো, আমার মাথায় এটাও হিট করলো। কিন্তু তার আমি দেখলাম স্যাম্পল অ্যাগেইন নেগেটিভ, টেস্ট করেছেন তিনি নেগেটিভ। অ্যাজ এ ক্লিনিশিয়ান আমার চোখে ভাসছে এই পাটা তো একটা কোভিড টোর পা, কিন্তু তিনি রিপোর্ট আমাকে দেখাচ্ছেন যে না, আমাদের কোভিড না, আমাদের সেরকম কোনো উপসর্গ নাই, এবং রিপোর্টও তার নেগেটিভ। কিন্তু আমি তো নাছরবান্দা, কারণ আমার তো ক্লিনিক্যালি আমার চোখের মধ্যে হিট করছে যেটা কোভিড টো। আমরা তার সিটি ফিচার্স আমরা দেখলাম, একদম ক্লিন কাট, তারা বলছেন যে কোভিড-19 নিউমোনাইটিস বাইল্যাটারাল, অর্থাৎ তার সিটি ফাইন্ডিংস ইন ফেভার অফ কোভিড-19, তার ক্লিনিক্যালি ইন ফেভার অফ কোভিড-19। যদি আমরা তার সিটি স্ক্যান রিপোর্ট আরেকটা দেখি, সাজেস্টিভ অফ বাইল্যাটারাল মডারেট টু সিভিয়ার ভাইরাল নিউমোনিয়া উইথ কনসলিডেশন, প্লিজ কোরিলেট উইথ ক্লিনিক্যাল এন্ড আদার ল্যাব ফাইন্ডিংস। সো আমরা ইজিলি ওনার কিন্তু ডিটেক্ট করতে পারিনি, কোভিড রেজাল্টটা নেগেটিভ আসলো, এই পা রেজাল্ট নেগেটিভ, কিন্তু তার আদার ফিচার্স, আদার এক্সামিনেশন সেগুলো কিন্তু পজিটিভ। সো আমার কাছে মনে হলো যে এই টেস্ট নেগেটিভ, যেটা যেটা ফলস নেগেটিভ, এবং ইটস ইজ এ কেস অফ থ্রম্বোসিস এন্ড দিস ইজ এ কেস অফ কোভিড। এবং আমরা যদি তার রিপোর্ট গুলো আরেকটা পেশেন্টের ক্ষেত্রে চিন্তা করি, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডি ডাইমার বেশি, কোভিড-19 কিন্তু নেগেটিভ, ডি ডাইমার ইজ হাই, লিটল বিট হাই, এবং তাকে কিন্তু ওই যে আমি যদি দেখি এই অংশটাতে তাকে বলা হচ্ছে সাসপেক্টেড কোভিড। মানে তার ক্ষেত্রে কিন্তু যিনি পানি এসছেন থ্রম্বো এম্বোলিজম টাইপের প্রবলেম তার, এবং ইজিলি বোঝা যাচ্ছে যে তার পায়ে থ্রম্বোসিস হয়েছে, কিন্তু রেজাল্ট আসলো সাসপিশিয়াস অফ কোভিড। আপনারা যদি এই যে এখানে দেখেন যে নিউজটার দিকে, করোনা টেস্টের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, হঠাৎ মাটিতেই পড়ে মারা গেলেন বৃদ্ধ, এই নিউজটা কিন্তু আমরা দেখেছি। এটা আমাদেরকে এক ধরনের আতঙ্কে ফেলেছিল, আমরা খুব টেনশনে ছিলাম, আমাদের ভয় লেগেছিল যে একটা মানুষ টেস্ট করার জন্য দাঁড়িয়েছেন, সাডেন মারা গেলেন, কি হয়েছিল? এই মানুষটা তো জাস্ট কোভিড টেস্টের জন্য ওয়েট করছিল। সো আমরা মাথায় আমাদের হিট করলো যে ধরলাম কজ অফ ডেথ ইন করোনা যদি নিউমোনিয়া হয় এবং সেটার কনসিকুয়েন্সেস হয় কজ অফ ডেথ, তাহলে নেক্সট কজ অফ ডেথটা কি, এটা ফাইন্ড আউট করতে গিয়ে আমাদের কাছে যে অ্যান্সারটি এসেছে, দ্যাট ইজ থ্রম্বোসিস। এই থ্রম্বোসিস যদি আপনার হার্টের ব্লাড ভেসেলে হয়, করোনারি আর্টারিজ গুলো অক্লুশন করে, খুব দ্রুত যদি চিকিৎসা না পান, তিনি কিন্তু মারা যান। সো দিস ইজ মায়োকার্ডিয়াল ইনফারশন, ও সাধারণ মানুষের ভাষায় হার্ট অ্যাটাক। এই থ্রম্বোসিস যদি তার ব্রেইনে হয়, তখন যে ঘটনাগুলো ঘটে সেটাকে আমরা বলি স্ট্রোক, এবং সেটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টটাকে লস করতে পারি। এই থ্রম্বোসিস যদি আমার হার্টের মধ্যে হয়, তখন হার্টের মধ্যে থ্রম্বাস জমে যাবে। এই হার্টের মধ্যে যে থ্রম্বাসটা জমে যাবে, সে একটা সময় এখান থেকে সরে যাবে। যখনই সরে গেল, তখন তার নাম হলো এম্বোলাস। এই এম্বোলাসটা যদি তার ক্যারোটিড আর্টারি পথে ব্রেনে গিয়ে পৌঁছায়, তাকে স্ট্রোক করে দিবে। এই থ্রম্বাসটা যদি তার হাতে পৌঁছায় সাবক্লিভেন আর্টারি পথে,
তাহলে তার হাতে একুট লিম ইসকেমিয়া হবে। হাতটা 8 ঘন্টা 6 থেকে 8 ঘন্টার মধ্যে চিকিৎসা না করলে এই হাতটা হারাতে হবে। এই থ্রম্বোসিস যদি তার পায়ের দিকে চলে যায়, এই এম্বোলাসটা, তাহলে তার পায়ে ব্লক হবে। 6 থেকে 8 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করা হয়, যেটাকে আমরা বলি ফগাটি ইম্বলেক্টমি, এই অপারেশনটা যদি করা না হয়, কিংবা যদি তিনি লো মলিকুলার ওয়েট হেপারিন থেরাপিউটিক ডোজে না পান, সেক্ষেত্রে তার পাটা 6 থেকে 8 ঘন্টার মধ্যে হারাতে হতে পারে। সো এই এখানে যদি আমরা আজকে তাকিয়ে দেখি, আমি জানি না এই মুহূর্তে পার্টিসিপেন্ট, এই মুহূর্তে যদি আমি যদি পার্টিসিপেন্ট চিন্তা করি 18 জন সরাসরি আমাকে দেখছেন, আমি যদি মনে করি যে এই মুহূর্তে 1200 জন বা 1800 জন আমার সামনে আছেন, আপনাদেরকে জানিয়ে রাখি প্রতি 4 জনের মধ্যে 1 জন আমরা নিশ্চিত মৃত্যুবরণ করব থ্রম্বোসিসের কারণে। এটি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ থ্রম্বোসিস এন্ড হিমোলাইসিস যে সোসাইটি আছে, তাদের ডেটা হচ্ছে প্রতি 4 জনের মধ্যে 1 জন। আর মনে হয় কোনো এক জায়গায় অডিও আসছে, আমরা অডিও গুলো একটু অফ করার জন্য রিকোয়েস্ট করতেই পারি। আমরা যারা শুনছি তারা আমাদের মিউট করে নিয়ে শুনি, তাহলে হয়তো বা সাইড থেকে নয়েজ আসবে না। সো থ্রম্বোসিসটা এতটা ফ্যাটাল যে আমাদের আজকের এই অনলাইনে যারা আছি তাদের 25% অবশ্যই থ্রম্বোসিস জনিত জটিলতায় মৃত্যুবরণ করব। এটাই হচ্ছে এখনকার ডেটা। সো বুঝতেই পারছেন যে কি পরিমাণ ফ্যাটাল ইফেক্ট একটা থ্রম্বোসিসের হয়ে থাকে। সো কোশ্চেন আসে যে কোভিডের সময় যে নিউমোনিয়া মানুষগুলো মারা যাচ্ছেন, তাদের ক্ষেত্রে নেক্সট কারণগুলো কি, এটি আমরা দেখার জন্য 15 মে একটা জার্নাল পাবলিশ হয়েছে, থ্রোম্বোএম্বোলিক ফাইন্ডিংস ইন কোভিড-19 অটোপসি। আপনারা জানেন যে বাংলাদেশ কিংবা অনেক বিষয়ে অনেক দেশেই কোভিড পেশেন্টদের ক্ষেত্রে অটোপসি নিষিদ্ধ, বাট তারা স্পেশাল পারমিশন নিয়ে এই অটোপসি গুলো করেছিলেন দেখার জন্য। এবং হুইচম্যান এন্ড হিজ কলিগস রিপোর্টেড দ্যাট 12 consecutive legally mandated autopsies of patients with COVID-19 তারা 12টা পেশেন্টের করেছিলেন, এবং 12টা পেশেন্টের মধ্যে তারা দেখেছেন 1/3 পেশেন্টের কজ অফ ডেথ ছিল ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। তার মানে ডিপ ভেইন থ্রম্বোসিস হয়েছিল। এই ডিপ ভেইন থ্রম্বোসিস থেকে এই পেশেন্টগুলোর পালমোনারি এম্বোলিজম হয়েছিল এবং তিনি মারা গিয়েছিলেন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে এই চাচা, এই ভদ্রলোক, ওনার কি হয়েছিল, আমার অ্যান্সার হচ্ছে মোস্ট প্রবাবলি হি হ্যাড thromboembolism and its complication, that is fatal pulmonary embolism. So আমরা যদি এই জার্নালটা থেকে কনক্লুশনটা নিই, অ্যান্সার হচ্ছে যে 1/3 পেশেন্টের ক্ষেত্রে কোভিড-19 এর থ্রম্বোএম্বোলিজম বা থ্রম্বোসিস হয়ে সেখান থেকে এম্বোলিজম হয়ে পালমোনারি এম্বোলিজম হয়ে ডেথ চলে আসতে পারে। এবং তারা যেটা অটোপসি করে দেখেছে যে পালমোনারি থ্রম্বি তো সেখানে আছেই, এবং 11টা অটোপসির মধ্যে 9টাতেই তারা এই বিভিন্ন লেভেলে থ্রম্বাস পেয়েছে। এটি হচ্ছে যে 15 মের একটা ডাটা। এবং ডিউরিং দ্য হসপিটাল স্টে, এটা একটা মজার একটা ইনফো এখানে দিয়েছে তারা, যে 10টার মধ্যে মানে 11টার মধ্যে 10টা পেশেন্ট তারা কিন্তু প্রোফাইলেকটিক ডোজ অফ অ্যান্টিকোয়াগুল্যান্ট পাচ্ছিল। এবং ইভেন এই যে পেশেন্ট গুলো, তার মধ্যে 2টো পেশেন্ট ভর্তি হওয়ার আগে থেকেই কিন্তু এই থেরাপিটা পেয়ে আসছে। ইন্টারেস্টিংটা তথ্যটা কি কারণে বলছি, যে ইভেন অ্যান্টিকোয়াগুল্যান্ট থেরাপি প্রোফাইলেকটিক্যালি পাওয়ার পরও তাদের ডেথ হয়েছে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিকস। এই জায়গাটা যদি আমি একটু নিজেকে আটকিয়ে রাখি, সেক্ষেত্রে যারা এই মুহূর্তে আমাদের পেশেন্ট আছে কোভিড-19, আমাদের প্যারেন্টস, আমাদের রিলেটিভস, তাদেরকে কিন্তু আমরা প্রোফাইলেকটিক ডোজ দিচ্ছি, কিন্তু এই জার্নাল বলছে যে প্রোফাইলেকটিক ডোজ দেওয়ার পরেও তাদের থ্রম্বোএম্বোলিজম হয়েছে এবং তাদের ডেথ কেস গুলো পাওয়া গেছে। দ্যাটস ওয়াই বাংলাদেশে কিন্তু বা সারা বিশ্বে অনেকে এখন ডিভাইডেড আছে, যে তারা কোভিড-19 পেলে কি থেরাপিউটিক ডোজটাই দিয়ে দিবে নাকি প্রোফাইলেকটিক দিবে। সরি, আমি আসগর আলী, ওনার কোন ক্রিটিক্যাল কেয়ার টিমের যারা হেড আছেন ওদের সঙ্গে একটা কয়েকদিন আগে সেমিনার করেছে, সিএমই করেছে। সেখানে তারা বললো যে তারা অলমোস্ট সমস্ত ভালনারেবল পেশেন্টকে থেরাপিউটিক ডোজেই
অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছেন। সো এটা একটা ভালো ইনফরমেশন হতে পারে আজকের প্রোগ্রামের জন্য। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যেহেতু অটোপসি খুব লিমিটেড, আমরা যে ডাটাগুলো পাচ্ছি সেগুলোর থেকে আরো ফ্যাটালিটি আরো বেশি হওয়ার একটা চান্স পাওয়া যেতে পারে। এখানে আমি জাস্ট একটু হুবহু রিডিং পড়ে দেই, কারণ চায়নার হুবিস প্রভিন্সে যেটি আছে তারা একটা স্টাডি করেছে এবং তারা বলেছে যে ইন অ্যাবসেন্স অফ thromboembolic prophylaxis বা venous thromboembolism prophylaxis, 25% of COVID-19 patients developed lower extremity DVT as assessed by surveillance Doppler ultrasound of the lower extremities. একটু খেয়াল করে 25% কোভিড-19 পেশেন্টের ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে যদি তার থ্রম্বো প্রোফাইলাক্সিস না করা হয়। অ্যানাদার স্টাডি ইতালিতে হয়েছে, তারা বলছেন যে থ্রম্বোএম্বোলিক ইভেন্টস, দ্যাট ইজ 7.7% অফ পেশেন্টস অ্যাডমিটেড উইথ কোভিড-19 এবং এস্টিমেটেড কিউমুলেটিভ রেট অফ 21%. While each of these studies are limited in their design data collection, আমরা জানি যে যেহেতু এখন একটা লিমিটেশন এখন রয়ে গেছে। সো কোশ্চেন আরাইজেস যে কেন কোভিড-19 এ থ্রম্বোসিস হচ্ছে, কোগুলোপ্যাথি গুলো হচ্ছে। কিছু হাইপোথিসিস আছে, তারা যেটি বলেছেন যে হাইপার ইনফ্ল্যামেটরি স্টেট যে থাকছে, এটা লাং ইনজুরি করছে, এটা মাইক্রোভাস্কুলার ড্যামেজ করছে, এটা এন্ডোথেলিয়াল ডিসফাংশন করছে এবং এটা হেমোস্ট্যাটিক ডিঅ্যারেঞ্জমেন্ট করছে এবং জেনারেশন অফ পালমোনারি থ্রম্বি বা বিভিন্ন জায়গায় থ্রম্বাস ফর্মেশনের জন্য কাজ করছে। সো আমরা এই যে যদি জানি যে একটা হাইপার ইনফ্ল্যামেটরি স্টেটটাই কোগুলোপ্যাথির জন্য দায়ী, সো আমাদের এইম হবে কখনো যদি কোভিড-19 পেশেন্ট পেয়ে থাকি, সো তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন যা যা নেয়ার আছে সবগুলো আমাদেরকে আসলে নিতে হবে। আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে যে ভাইরাস যেটি থাকে সেটা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এই যে কোয়াগুলেশন পাথওয়ে আছে সেটাকে হ্যাম্পার করে, সে কারণে দেখা যায় যে এদের থ্রম্বোসিস হতে পারে। সো thromboprophylaxis, this is the mainstream for the treatment of COVID-19 patients, particularly who are aged, who had comorbidities like uncontrolled diabetes, uncontrolled hypertension, bronchial asthma, obesity, and also the age. Age is a factor. So এই যে ঘটনাগুলো ঘটছে, দেখা যাচ্ছে যে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে যে ক্যারেক্টারাইজ পাওয়া যাচ্ছে কোগুলোপ্যাথির ক্ষেত্রে, তার মধ্যে একটা হচ্ছে যে তাদের ফিব্রিনোজেন লেভেল এবং ডি ডাইমার লেভেলটা অনেক বেশি থাকে। ডিআইসি থেকে খুব সামান্য একটু পার্থক্য পরে আমি একটা দরকার হলে টেবল দেখিয়ে দিব। এই জন্য এই কোভিড-19 এ স্পেশালাইজড এই যে কোগুলোপ্যাথিটা হচ্ছে ডিউ টু হাইপার ইনফ্ল্যামেটরি স্টেট, সে কারণে এটার একটা নতুন নামকরণ করা হয়েছে, দ্যাট ইজ সিএসি, কোভিড-19 অ্যাসোসিয়েটেড কোগুলোপ্যাথি। প্রগনোসিস সত্যিকার অর্থে যদি এরকম হয় যে একটা পেশেন্টের ডি ডাইমার লেভেল যেটি আমরা করেছি সেটি যদি 3 to 4 ফোল্ড যদি ইনক্রিজ করে এবং তার আদার যদি সাথে কোমরবিডিটি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হাই রিস্ক বলে গণনা করা হয় এবং প্রগনোসিসটা ম্যাক্সিমাম সময় নানা প্রবলেমেটিক এবং চ্যালেঞ্জিং হয়ে ওঠে। সো একটা পেশেন্টের যখন কোভিড-19 থাকে, দ্যাটস ওয়াই আমরা প্রোগ্রেসিভ ডিডাইমার লেভেলটা তাকে দেখতে বলি, আদার্স ফাইন্ডিং গুলো আমরা দেখার জন্য বলে থাকি। সো আমরা ইউজুয়ালি কি করি, আমরা নরমালি কমপ্লিট ব্লাড কাউন্টটা যেরকম করি, প্লেটলেট কাউন্ট, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন কাউন্ট, প্রোথ্রম্বিন টাইম, ডি ডাইমার, ফিব্রিনোজেন সবগুলোই দেখি এবং এই লেভেলগুলো যদি কোনো কারণে অ্যাবনর্মাল পাওয়া যায়, স্পেশালি ডি ডাইমার, এটা প্রোগ্রেসিভলি যদি আমরা ইনক্রিজিং পাই, তাহলে আমরা মনে করি যে কোভিড-19 ইনফেকশনটা তার খারাপের দিকে যাচ্ছে এবং আমরা কিন্তু তাকে অলওয়েজ আমরা চেষ্টা করি যে এই অ্যাগ্রেসিভ স্টেজে নিয়ে গিয়ে এই থ্রম্বোপ্রোফাইলাক্সিসটা করার জন্য।
So answer হচ্ছে যে what are the intervention or treatment should we give in someone with COVID-19 associated coagulopathy, যেটা আমরা CSC বলেছি। আমরা আসলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ব্লাড প্রোডাক্ট যেগুলো আমরা ট্রান্সফিউশন করার চেষ্টা করি সেগুলো আমরা করি না। আন্ডারলাইং কজ যেটা আছে সেটা কি আমরা মূলত অ্যাড্রেস করার চেষ্টা করি। আর যদি কখনো ডিআইসি রিলেটেড ব্লিডিং ম্যানিফেস্টেশন হয় তখনই কেবল ব্লাড দেই। এবং নেক্সট কোশ্চেন যদি আসে যে আহ, আমরা কি থেরাপিউটিক অ্যান্টিকোগুলেশন দিব নাকি দিব না। এখন হচ্ছে যে তার যদি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ থ্রম্বোসিস এন্ড হেমোস্ট্যাসিস আইএসটিএস যেটা আছে তারা কিন্তু বলছে যে কারো যদি ক্লিনিক্যালি মানে তার সাসপিশিয়াস যে তিনি তার ভেনাস থ্রম্বোএম্বোলিজম আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, মেকানিক্যাল ভালভ আছে, এই সমস্ত যদি জটিলতা তার শরীরের মধ্যে না থেকে থাকে তাহলে থেরাপিউটিক ডোজে লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়ার দরকার নাই। কিন্তু যদি তার এই সমস্ত উপসর্গ না থাকে থাকে তখন দিতে বলেছে। বাট এখন আমি বাংলাদেশে অনেকের সঙ্গে কথা বলে দেখেছি কেউ এটার পক্ষে কেউ বিপক্ষে, এক একজন এক এক স্টাইলে দিচ্ছেন। তবে মোটামুটি প্রোফাইলেকটিক ডোজে এখন সবাই আসলে দিচ্ছেন এই কোগুলোপ্যাথিটাকে ঠেকানোর জন্য। এবং অনেক পেশেন্ট আছে না যে তিনি আগে থেকেই অ্যাসপ্রিন, ক্লপিডগ্রেল এগুলো পেয়ে আসছেন, তাদের ক্ষেত্রে আমরা আসলে বলি যে আপনি ওটা কন্টিনিউ করবেন। একই সাথে আপনি থ্রম্বোপ্রোফাইলাক্সিস যেটি আছে আপনি সেটিও কন্টিনিউ করবেন। এখন কারো যদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কারো যদি এরকম হয় যে তিনি কাদের হ্যালো স্যার একটু প্রশ্ন করতে এখন পারি? কারো স্যার একটু করতে পারি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ শিওর। স্যার যদি হচ্ছে থ্রম্বোসিসের কারণে ডেথ হচ্ছে আমি এত শেষ করে আর হচ্ছে প্রেজেন্টেশনটা শেষ করি। আমি অ্যান্টিকোয়াগুলেন্ট আমি দিলেও প্রেজেন্ট হচ্ছে কোনো আমি কাজ প্রেজেন্টেশনটা শেষ হচ্ছে করি। না। কোশ্চেনটা রেখে দেন, আমি জি স্যার। প্রেজেন্টেশনটা শেষ করে আমি প্রশ্নটা নেব। ওকে। এখন কোশ্চেন আসছে যে তাহলে আমরা কোন পেশেন্টদের থ্রম্বোসিস প্রিভেন্ট করবার জন্য লো মলিকুলার ওয়েট হেপারিন দিব। এখন যারা ইন্টারন্যাশনাল যে সোসাইটি আছে তাদের যে গাইডলাইন একটা তারা দিয়েছে, বাট আমরা আসলে আমি যে কয়েকটা পয়েন্ট বলেছি তার মধ্যে একটা হলো যে যাদের কোমরবিডিটিস আছে, যাদের রিস্ক ফ্যাক্টরস গুলো আছে তাদের প্রত্যেকে তিনি ঘরে থাকেন আর বাসায় হসপিটালাইজ থাকুন, প্রত্যেকে আমরা আসলে লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়েছি। এটা কমনলি প্র্যাকটিস করা হচ্ছে। সো আমি যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা প্র্যাকটিস করছি, আমরা আলাদা করে লেভেল দেখি না, আমরা মোটামুটি সব পেশেন্টকেই দিচ্ছি। এখন আমরা যদি একটু খুব শার্পলি আমরা চিন্তা করি যে আমরা একটা পেশেন্টের এই মুহূর্তে কোভিড-19 এর এরা চলছে, প্যান্ডেমিক চলছে, এই স্টেজে আমরা কোন কোন ফাইন্ডিংস গুলো এক্সপেক্ট করি যেটা তার কোগুলোপ্যাথি অর্থাৎ কোভিড-19 অ্যাসোসিয়েটেড কোগুলোপ্যাথি বা সিএসসি এর দিকে যায়। একটা হচ্ছে যে এলিভেটেড ফিব্রিনোজেন, এলিভেটেড ডি ডাইমার এবং মিনিমাল চেঞ্জ থাকবে প্রথ্রম্বিন টাইম, এপিটিটি, প্লেটলেট কাউন্ট ইন দা আর্লি স্টেজ অফ ইনফেকশন। এটাই সম্ভবত ডিএসসির সাথে তার একটা ডিফারেন্স, যে মিনিমাল চেঞ্জ কিন্তু কোগুলোপ্যাথিতে এপিটি এবং এপিটিটি মিনিমাল চেঞ্জ থাকে, যেটা ডিএসসি তে ম্যাক্সিমাম চেঞ্জ এখানেই আসবে। সেকেন্ড হচ্ছে যে ইনক্রিজিং ইন্টারলিউকিন 6, এটা কিন্তু ইন্ডিকেট করে যে তিনি সাইটোক্রোম স্টোনের দিকে যাচ্ছেন এবং আলটিমেটলি সিএসসি এর দিকেও তিনি যাচ্ছেন। আর কোগুলোপ্যাথি দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে সিভিয়ারিটিটা কেমন। এবং আদার যেমন হচ্ছে যে এলিভেটেড ডি ডাইমার, এটা একটা মর্টালিটির সাথে সরাসরি জড়িত। এবং এটার কেন জড়িত, কারণ এটার সাথে জড়িয়ে আছে মাল্টি অর্গান ফেইলিওর এবং ওভার ডিআইসির মতো লাইফ থ্রেটেনিং কন্ডিশন গুলো এখানে জড়িয়ে আছে। তবে একটা ইন্টারেস্টিং হচ্ছে ডিআইসির ক্ষেত্রে যেরকম খুব কমনলি আমরা ব্লিডিং ম্যানিফেস্টেশন দেখি, কোগুলোপ্যাথি বা কোভিড-19 অ্যাসোসিয়েটেড কোগুলোপ্যাথির ক্ষেত্রে বা থ্রম্বোসিস যে হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা মূলত থ্রম্বোসিস পাই, থ্রম্বো এম্বোলিজমের যে ম্যানিফেস্টেশন সেটা পাই, ব্লিডিং ইউজুয়ালি আমরা খুব কম পাই। সো একজন পেশেন্টের থ্রম্বোসিস আমি সাসপেক্ট করছি কার, যেই পেশেন্টটা লং টাইম জার্নি করছেন, যেই পেশেন্টটা লং টাইম ইমোবিলাইজ আছেন, যেই পেশেন্টটা ঘরে বন্দি আছেন, তার কোভিড-19 পজিটিভ হয়েছে,
যে পেশেন্টরা অ্যাবডোমিনাল কোনো সার্জারির জন্য হসপিটালে আছেন বা নি সার্জারি হয়েছে কিংবা কোনো সার্জারি হয়েছে, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি যে ডিভিটি পাম্প, যেটা ডান দিকে দেখছি এরকম একটা পাম্প মেশিন তার পায়ে সেট করে দিতে বলা হয়, অথবা গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং তাকে পরিয়ে দেওয়া হয়। এবং কিছুক্ষণ পর পর, এটা খুবই ইজি একটা জিনিস, যে তার আমরা কাপ মাসেলে কম্প্রেস করে দিব। আমার মা বাবা ঘরে আছে, আমরা বলবো যে আপনি নিজে নিজেই কাপ মাসেলটা একটু কম্প্রেস করুন বা কিংবা একটু মোবাইল থাকুন। আর্লি মোবিলাইজেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে বাংলাদেশ সরকার যেটি গাইডলাইন দিয়েছিল, এটি আপডেট হয়েছে কিনা পরে আমি জানি না, তবে আমার কাছে যেটি আছে সেটি হলো যে কোন একটা পেশেন্টের যদি কোভিড পজিটিভ হয় এবং তার কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো আমি বলেছি থাকে, সেই ক্ষেত্রে আমরা তাকে অ্যানোক্সাপারিন আমরা দিতে বলি। এবং সেই ক্ষেত্রে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স মিনিমাম 30 মিলি ml পার মিনিটে হতে হবে, অর্থাৎ তার কিডনি ফাংশনটা ওয়েল ফাংশনিং হতে হবে। এবং ডোজ হচ্ছে, যদি তার আমরা প্রোফাইল্যাক্সিস করি, সেই ক্ষেত্রে আমরা বলি এখানে ব্লাইন্ডলি 40 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট দিতে বলেছে। এনি এইজ এর ক্ষেত্রে, বিশেষ করে ওয়েট কে এক্সক্লুড করে তারা বলেছে যে 40 মিলিগ্রাম সাবকিউটেনিয়াস সবাইকে। কিন্তু যদি থেরাপিউটিক ডোজ দিতে চাই তাহলে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 12 আওয়ারলি। আমরা ভাস্কুলার সার্জনরা আমরা অবশ্য 1.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ডেইলি ডোজে আমরা দেই। এবং পেশেন্ট যখন ডিসচার্জ হবে তখন ওরালি রিভারক্সাবান এটি 10 মিলিগ্রাম ডেইলি ফর 1 মান্থ তাদের রিকমেন্ডেশন আছে। সো আমরা একটা মেসেজ সবার জন্য আমরা দিতে চাই, সেটি হলো যে একটা পেশেন্টের যদি থ্রম্বো এম্বুলিজম থাকে, বিশেষ করে এই সময়টায়, এরকম কোনো পেশেন্ট আপনাদের কাছে আসে যে হাতে কিংবা পায়ে হঠাৎ করে ব্লক হয়ে গেছে, হঠাৎ করে হাতের কিংবা পায়ের স্কিনের চেঞ্জ আসছে, তার মাইকোরিয়াল ইনফাকশন হয়েছে, তার স্ট্রোক করেছে, থ্রম্বোসিস রিলেটেড যে কোনো ফিচার নিয়ে আসলে আমরা যেন প্রথমেই চিন্তা করি যে তার কোভিড হয়েছে কিনা। হয়তো অন্য কোনো ফিচার্স তার ওইরকম নাই, বাট আমরা টেস্ট করলে দেখবো যে তার এই থ্রম্বোসিসের পেছনে কোভিড-19 রয়েছে। এবং আমি আমার চেম্বার প্র্যাকটিসে রেগুলার বেসিসে এই পেশেন্টগুলো পাচ্ছি। অনেকের কাছে এটাকে আননোন হতে পারে, নিউ হতে পারে, বাট আমাদের কাছে এটা অলমোস্ট কমন একটা পাচ্ছি। কারণ কোভিড-19 এটি ফুসফুসীয় যেমন রোগ, ঠিক তেমনি ভাস্কুলার রোগ, এবং ভাস্কুলার জনিত রোগগুলো মূলত থ্রম্বোসিস এবং এটার যে সাইড ইফেক্ট থ্রম্বোএম্বোলিজম সেটার কারণে হয়ে থাকে। সো থ্যাংক ইউ অল। আমার মনে হয় যে কোশ্চেন গুলো শুনতে ভালো লাগে। আমি যদি উত্তর দিতে পারি ভালো, যদি কোনো কারণে উত্তর দিতে না পারি আমি নিশ্চয়ই পরবর্তীতে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে আমাদের যে টিম আছে এক্সিস স্কুল থেকে, আমি সেখানে টিমের হেল্প চাচ্ছি, যদি কোনো কোশ্চেন আমাকে প্রোভাইড করা হয় সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি এখন এখানে আমাদের সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন, পার্টিসিপেন্ট যারা আছেন আমার সঙ্গে অনলাইনে, তাদের কাছ থেকে কোশ্চেন ইনভাইট করছে। একজন সরি আমাকে মাঝখানে থামিয়ে দিয়েছিলেন, আমি তাকে এখন ওয়েলকাম করতে চাই। হ্যাঁ, ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোশ্চিনটা যে করেছিল সামহাও সে এখন অ্যাড নাই ভাইয়া। আর ভাইয়া টিল নাও আমাদের হচ্ছে ফেসবুকে যেটা লাইভ হচ্ছে সেখানে আমরা কোনো কোশ্চিন পাই নাই। পেলে ভাই ওকে, অবশ্যই আমরা আপনাকে ইনবক্সে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তাহলে কি আমি লিভ নিব, পরে কোনো কোশ্চেন আসলে অ্যান্সার দিব না ওয়েট করব? হচ্ছে ভাইয়া এখন আপনি লিভ করতে পারেন, আমরা কোশ্চিন আসলে দিয়ে দিব ইনবক্সে। ওকে, ওকে, ঠিক আছে, তো থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক আমরা একটু জাস্ট এই মেসেজ গুলো যদি আমরা নিতে পারি, আমার মনে হয় যে এটা আমাদের নিজেদের এবং নিজের পরিবার এবং আপনজনের হয়তো বা হেল্প হবে। কারো কোনো কোশ্চেন থাকলে আমি পরে দেওয়ার চেষ্টা করব। আগামীতে আমাদের আরেকটি টপিকস আমরা ভাস্কুলার রিলেটেড নিব, এবং সেটি হচ্ছে মূলত আন্ডার গ্রাজুয়েট বা এমবিবিএস লেভেলদের জন্য। আমি শীঘ্রই এক্সিস মেডিকেল স্কুলের যারা অথরিটি আছেন তাদের সঙ্গে কথা বলে সাবজেক্টে দেওয়ার চেষ্টা করব।
থ্যাংক ইউ সো মাচ, স্টে সেফ, আল্লাহ হাফেজ।